15 বছর বয়সে কারো বিয়ে হয় স্যার, শুনেছেন কখনো? আমার হয়েছে, তাও তার সাথে যাকে আমি ছোটবেলা থেকে নিজের মামাতো ভাই হিসেবে জানতাম। আমার কাজিনের সাথে বিয়ে হয়েছে। বংশের নিয়ম বলে নানু আমাকে জোর করে বিয়ে দিয়েছে গত পরশু। কাতর কণ্ঠে নত জানো হয়ে কথাগুলো বলল তেয়ং। লি ডংকিওক স্যার হতভম্ব। এই বাচ্চা মেয়েটার বিয়ে হয়ে গেছে। এত সেদিনই তিনি পড়া না পারার জন্য তেকে কানে ধরে উঠবোস করিয়েছেন। আজ নাকি এই কিশোরী মেয়ে বিবাহিতা। স্কুলে আসিস না এই জন্যই তে? জি স্যার। পড়ালেখা বন্ধ করে দিয়েছে তোর নানু? নানু বলেছে জঙ্কুক ভাই যদি পড়াশোনার জন্য অনুমতি দেয় তাহলে তার কোনো আপত্তি বা নিষেধাজ্ঞা নেই আমার পড়াশোনায়। ডংকিওক স্যার চোখের চশমাটাও পরে তুলে বললেন, জাঙ্কুক কে? তোর মামাতো ভাই যার সাথে তোর বিয়ে হয়েছে? জি স্যার। স্যার আপনি চলে যান, নানু দেখলে বকাঝকা করবে। ডংকিওক স্যার মাথা নাড়ে। সোফা থেকে উঠে বেরিয়ে চলে যায় কিমবিলা থেকে। তার মনে কষ্ট জমেছে। তের জন্য খুব কষ্ট লাগছে তার। এত অল্প বয়সে বিয়ে দেওয়ার কি দরকার? এত বড় লোক তের পরিবার। এমন তো না যে মেয়ের ভরণ পোষণ করতে হিমশিম খাচ্ছে। যদিও বা তিনি অবগত জমিদার বাড়ির নিয়ম কানুন সম্পর্কে, তবুও তের জন্য তার বড্ড খারাপ লাগছে। তে বিষণ্ণ চাহনিতে বিশাল বড় বাড়িটার সামনে থাকা পুকুর ধারে বসে আছে। তার সবকিছু তিক্ত লাগছে, এমনকি নিজেকেও। কেন এমন হলো তার সাথে? এত অল্প বয়সে বিয়ে দিয়ে দিল। বোঝা হয়ে উঠেছিল নাকি তার পরিবারের কাছে সে? তবে বিয়ে দিল তো দিল জাঙ্কুক ভাইয়ের কাছেই কেন? তে জাঙ্কুক রুমে তোর জন্য অপেক্ষা করছে, আর তুই পুকুর ধারে কি করছিস? সচকিত দৃষ্টি পান নিয়ে তে পেছনে তাকালো। তার মা ক্লান্ত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক রুমে বসে তার জন্য অপেক্ষা করছে। কথাটা শুনে তার বুক যেন ধক করে উঠল। মনে মনে সে নিজেকে প্রশ্ন করলো, এত তাড়াতাড়ি জাঙ্কুক ভাই ঢাকা থেকে ফিরে এসেছে? কি রে এখনো বসে আছিস কেন? তোর রুমে যা, ওখানেই আছে জাঙ্কুক, তোর সাথে কিছু কথা বলবে। যাচ্ছি তো। পুকুর পাড় থেকে উঠে দাঁড়াইতে। প্রথমবার শাড়ি পরেছে। গ্রামে বড় হলো সে কখনো শাড়ি পরেনি। এত প্যাচওয়ালা তেরা কাপড় তার একটুও পছন্দ না। এই গ্রামটা এখন গ্রাম না বলে শহর বললে ভুল হবে না। তাই তার মাঝে গ্রাম্য মেয়ের অভ্যাসটা তেমন দেখা যায় না। জমিদার বাড়ির মেয়ে হাতে আলিশান এক আভাস ফুটফুটে অবস্থায় ফুটে থাকে। তাই কাঁপতে কাঁপতে নিজের রুমের সামনে এসে দাঁড়ায়। জাঙ্কুককে সে কখনো দেখেনি, কারণ এই লোক ঢাকায় থাকতো আর তারা গ্রামে। বড় মামারা গ্রামে আসলো, জাঙ্কুক তাদের সাথে কখনো আসেনি। শেষ কবে তার সাথে দেখা হয়েছে সেটাতে জানে না। তবে শেষ দেখাটা মোটেও ভালো ছিল না। শেষ দেখার সময় এক বিশেষ ঘটনার জন্য তে জাঙ্কুককে ভীষণ ভয় পায়, ঘৃণা করে। বিয়ের সময়ও জাঙ্কুকের সাথে দেখা হয়নি। বিয়ের পরই জাঙ্কুক জরুরি কাজে ঢাকায় চলে গিয়েছিল। তাই শাড়ির কুচিটা মুঠো করে ধরে দরজাপূর্ণ পা যুগল সামনে টানেতে। গ্রাম্য মেয়ের পরিপূর্ণ আভাস না থাকলেও তার মাঝে লজ্জা আর সংকোচ টইটম্বুর। সাথে জাঙ্কুকের প্রতি ভয় আর ঘৃণা তো এক্সট্রা করে আছেই। দরজার সামনে দাঁড়িয়ে থাকাকালীন রুমের মধ্য হতে গম্ভীর কণ্ঠকালি ভেসে আসে। বাতাসের মাধ্যমে তাঁতের কানে এসে প্রতিফলিত হয়। বাহিরে দাঁড়িয়ে না থেকে ভেতরে এসোতে কণ্ঠটা জাঙ্কুকের একটু শিওরে উঠল যেনতে। কণ্ঠস্বরটা একটু অন্যরকম, গম্ভীর হলেও এক ধরনের মাধুর্যপূর্ণ ভাব জড়িয়ে আছে এতে। তে তার শুকনো গলাটাকে ভেজানোর উদ্দেশ্যে ঢুক গিলে সামনে পা বাড়ায়। রুমে ঢুকার পর সর্বপ্রথম তার চোখ যায় তার রুমে থাকা সোফার দিকে। সেখানে জাঙ্কুক বসে আছে পায়ের উপরে পা তুলে। জাঙ্কুকের দৃষ্টি পান তার দিকেই নিবদ্ধ। তের চোখ দুটো কিছুক্ষণের জন্য বেহায়া রূপে রূপান্তরিত হলো। আটকে রইল চাহনি জাঙ্কুকের মাঝে, লম্বা চওড়া সুদর্শন যুবকটির মাঝে। মুখটা গোলাপি ফর্সা, গোলাপি ঠোঁট দুটো হালকা করে কেমন কাঁপছে। আমাকে দেখার অরেল সময় পাবে, কিন্তু এখন আমার পাশে এসে বসো, আমার কিছু কথা আছে। লাজুকতা রূপ ধারণ করে তে নতজানু হলো। মনে মনে নিজেকে সে শখ খানেক গালি দেয়। অতঃপর ক্ষান্ত হয়, পা বাড়ায় সোফার উদ্দেশ্যে। তবে মাঝপথে ঘটে বিপত্তি। উপন্যাসের মতো করে মাঝপথে যেতেই অসাবধান বশত পা লেগে শাড়ির কুচিগুলো খুলে মাটিতে পড়ে যায়। তার পেট উন্মুক্ত। থরথর করে কাঁপুনি দিয়ে সে কান্নারত চোখে জাঙ্কুকের দিকে তাকায়। লজ্জা ভয় সবকিছু একসাথে আক্রমণ করাতে নিম্ন কণ্ঠে হু হু করে কেঁদে দেয়তে। জাঙ্কুকের অদ্ভুত দৃষ্টি ছিল তের দিকে। ও কাতে ভ্রু যুগল কিঞ্চিত কুচকায়। দাঁড়িয়ে পড়েছিল সে তখনই, যখন মাঝপথে তের শাড়ি খুলে যায়। ভুলবশত অসতর্ক বান দৃষ্টি জাঙ্কুকের তখন তের উন্মুক্ত পেটের দিকে চলে গিয়েছিল। জাঙ্কুক সামনে আগায়।
পা যুগল এর পদচারণ বন্ধ করে ঠিক তের সামনে আসার পর ব্যতিব্যস্ত হয়ে জাংকুক বলল, কাঁদছো কেন? অদ্ভুত, কান্না থামাও। তে কান্না থামাই না। লজ্জায় কুকতে গিয়ে ধীরে ধীরে কান্নার আওয়াজটা আরো বাড়তে থাকে। হুটহাট বিপাকে পড়া জাংকুক তখন ব্যাকুল হয়ে পড়ে। এই মেয়ের কান্নার আওয়াজ বাইরে গেলে সবাই কি ভাববে তা ভেবে জাংকুকের গলা শুকিয়ে আসছে। জাংকুক নিজেকে ধাতস্থ করলো, আমি অন্যদিকে তাকিয়ে আছি। তে কান্না থামিয়ে শাড়ি ঠিক করে নাও। তে কান্নারত কণ্ঠে বলল, আমি শাড়ি পরতে পারি না, কুচি কিভাবে ঠিক করে সেটাও জানি না। বিরক্ত হয় জাংকুক। বিরক্তিতে ঠোঁট যুগল চ শব্দটা উচ্চারিত করতে গিয়ে থেমে যায়। ঠোঁট যুগল জিহ্বা ধারা ভিজিয়ে কপালে 2 আঙ্গুল রেখে বলল, আমি বেরিয়ে যাচ্ছি রুম থেকে, কাউকে ডেকে পাঠাচ্ছি। বলে 1 সেকেন্ডও ব্যয় করে না জাংকুক, সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। তবে বিরক্তির সাথে চরম ভাবে রাগও লাগছে। শব্দ করে দরজা চাপিয়ে চলে যায়। তে কান্না থামিয়েছে মাত্রই তখনই জাংকুক রুমে আসে। তার মুখটা একটুখানি হয়ে আছে। জড়সড় হয়ে থাকাতে নিম্ন কণ্ঠে বলল, কাউকে পাননি? না। ছোট করে জবাব দিয়ে চুপ হয়ে যায় জাংকুক। কিছু ভেবে সামনে আগায়। তে ভীতি নিয়ে পিছে চলে যায় এক কদম। কি ব্যাপার? আমি শাড়ি ঠিক করে দিচ্ছি। জাংকুক তা শুনে চোখে মুখে ফের একবার বিরক্তির ভাব টেনে আনে। কণ্ঠনালী শক্ত করে কঠিন গলায় বলল, আমার টাইম ওয়েস্ট করবে না, আমায় আজও ঢাকা ফিরতে হবে। এখন কাউকে খুঁজতে গেলে নিচে যেতে হবে, তা আপাতত আমি চাচ্ছি না। জাংকুক কথাগুলো বলে এগোতে এর দিকে। দিক বেদিক না দেখে মাটি থেকে কুচিগুলো তুলে পরিপাটির মতন গুছিয়ে নিতে থাকে। এরই মাঝে ওতপ্রোত ভাবে অবলোকন দৃষ্টি তের উন্মুক্ত পেটের দিকে চলে যায়। একটুখানি উন্মুক্ত অংশ দেখা যাচ্ছে, বাকিটা আঁচল নিয়ে ঢেকে দিয়েছে তে সন্তর্পণে। জাংকুক দৃষ্টিপান ঘোরায়, নিজেকে তটস্থ করে সেদিকে তাকানো যাবে না। বিনা স্পর্শে কুচিগুলো ঠিক করে হাতের গুলো গুজে দিতে গিয়ে থেমে যায়। মাথা তুলে পূর্ণ দৃষ্টিপান নিক্ষেপ করে সে তের দিকে। থরথর করে কাঁপছে তে। জাংকুক উঠে দাঁড়ায়, হাতে থাকা কুচিগুলো তের হাত টেনে ধরে হাতে রেখে দেয়। সে মুহূর্তটায় চমকে যায় সে। এত কোমল হাত, তুলো দিয়ে তৈরি নাকি? একটু জোরে ধরলেই তো মনে হচ্ছে ভেঙে যাবে হাড়গোড়। জাংকুক ফের গম্ভীর কণ্ঠে বলে, এগুলো ঠিক করে নাও। তে কুচিগুলো ঠিক করে নিয়ে পরিপাটি হয়। সামনে তাকাতেই তার দৃশ্যমান হয় জাংকুককে। সোজা হেঁটে গিয়ে সেই মানব সোফায় ঠিক একই কায়দায় বসলো, পায়ের উপরে পা তুলে। পরিশেষে বাঘা দৃষ্টিপান্তের দিকে দিয়ে জোরালো কণ্ঠে বলল, কাছে এসে এবার। তে হতভম্ব হয়ে যায়, ছোট ছোট চোখ করে তার দিকে তাকায়। তার মাথায় এখন খারাপ চিন্তা ভাবনা এসে ভর করেছে। অতীত মনে পড়লো। তৎক্ষণাৎ সে কুকড়ে যায়। ঘৃণা জেগে বসে মনে। তেকে পুনরায় মাঝ পথে থামতে দেখে জাংকুকের রাগ তরতর করে বাড়তে থাকে। পাশে এসে বসতে, তোমার সাথে কথা আছে বলছি না বারবার। তে ব্যবধান বজায় রেখে জাংকুকের পাশে গিয়ে বসে। বক্ষ পিঞ্জরের হৃদস্পন্দনের আওয়াজ যেন সে বাইরে থেকে নিজেই শুনতে পাচ্ছে। অস্বস্তি আর ঘৃণা নিয়ে ধলামোচড়া হয়ে বসেছে সে। জাংকুক নিজেকে শান্ত করে বলল, আজকে আমি ঢাকা ফিরে যাচ্ছি। অফিসে সমস্যা হয়েছে, এখানে থাকতে পারবো না। তাই আমার সাথে তুমিও আজই ঢাকা যাচ্ছ। সবকিছু গুছিয়ে নাও, পরবর্তীতে কবে এখানে আসবো তা জানা নেই। তাই গুরুত্বপূর্ণ কিছু ফেলে যেও না। গট ইট? তে মাথা নাড়ে। অশ্রুসিক্ত দৃষ্টিপাত ফ্লোরে নিবদ্ধ। বাবা মা পরিবারকে ছেড়ে যেতে হবে ভাবতেই শ্বাস শুদ্ধ হয়ে আসছে। নিজেকে আশ্বস্ত করে সে বলল, আমাকে পড়াশোনা করতে দিবেন? জাংকুক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে বলল, অবশ্যই। জিয়ন জংকুকের বউ অশিক্ষিত থাকবে, এটা কি করে পসিবল? অল্প বয়সে বিয়ে হয়েছে তোমার। ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দুজনেই ভুক্তভোগী। তবে এই বিয়ের কারণে তোমার জীবন নষ্ট হতে দিব না। কিন্তু কিন্তু কি? আমাকে ছেড়ে যাওয়ার কথা কখনো তুমি মাথায় আনতে পারবে না। কথা সম্পূর্ণ করে গম্ভীর্যপূর্ণ ভাবটা চেহারায় টেনে আনে জাংকুক। তে হতবাক, হতবুদ্ধিহীন হয়ে তাকিয়ে আছে। জাংকুকের কথাটা কেন বললো তার বোধগম্য হলো না। কিছু বলতে যাবে তখনই তার দৃষ্টি যায় জাংকুকের ঘাড়ে। কাটা দাগ এবং সেলাই করা সেখানটায়। মেরুন রঙের শার্টের কলারটা সরে গিয়েছিল একটু, তাই কাটা জায়গাটা দেখা যাচ্ছে একটুখানি। হুট করে ফোন আসে, জাংকুক উঠে দাঁড়ায়। তাই কিন্তু জিজ্ঞেস করতে যাচ্ছিল। ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলার মুহূর্তে ধমকা বাতাসে তার শার্টের পেছনের অংশটা নড়ে চড়ে ওঠে। আর এতে দেখতে পায় পিঠের দিকে গুজে রাখা রিভলভার। মুখ দিয়ে অস্ফুট স্বরে আওয়াজ তুলল সে। ভীত দৃষ্টি। জাংকুক কি কোনো গুন্ডা, মাস্তান, কি হতে পারে? অতীত অনুসারে জাংকুক খুব বেশি খারাপ লোক হতে পারে।
মৃগী রোগীদের মতো কাঁপুনি শুরু হয়ে যায় তের। জাঙ্গুক ফিরে সে দৃশ্য দেখে ব্রুযুগল কুঁচকে নেয়। এগিয়ে আসতে নিবে তৎক্ষণাৎ তে উঠে দাঁড়ায়। রুম থেকে বের হতে নিলে পেছনে টান অনুভব করে। আয়না দিয়ে লক্ষ্যমান হয় জাঙ্গুক তার শাড়ির আঁচল টেনে ধরেছে। তে অস্ফুট স্বরে বলল, ছাড়ুন। কিন্তু জাঙ্গুক ছাড়লো না, বরং টান দিয়ে একদম নিজের সাথে মিশিয়ে নেয় তেকে। তের মনে হলো সে এবার দম আটকে মারা যাবে। ছটফট শুরু করাতে জাঙ্গুক মৃদু কণ্ঠে বলে, থামোতে, এমন করছো কেন? থামে না তে। এক পর্যায়ে জাঙ্গুক শাড়ি ভেদ করে তের উন্মুক্ত পেটে হাত রাখে। সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে যায় তে। নড়াচড়া তার অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। দম আটকে চুপসে দাঁড়িয়ে আছে সে। জাঙ্গুকের শক্তপোক্ত হাত একদম স্থির হয়ে তার পেটের মাঝখানটায় অবস্থান করছে। তে বিড়বিড় করে বলে, দোহাই লাগে, আমাকে ছাড়ুন, আমাকে মারবেন না। আমি কাউকে কিচ্ছু বলবো না। ন্যান্সি আপুর সাথে কি করেছেন তাও বলবো না। জাঙ্গুক ভ্রু কুঁচকায় ফের। এই ন্যান্সিকে কি বলছে এসব এই মেয়ে?